শুভ্র ওয়াশরুম থেকে বেরিয়ে দেখে সারা ঘুমিয়ে গেছে। চোখের কোণ এখনো ভিজে, ঠোঁটের কোণে রক্ত জমাট বেঁধে গেছে। শুভ্রর বড় আফসোস লাগে, সে তার কথা রাখতে পারে নাই। মেয়েটার অনিচ্ছা সত্ত্বেও তার ওপর নির্যাতন করল। কই, শুভ্র তো বলেছিল সারা অনুমতি বাদে কখনো সারাকে স্পর্শ করবে না। তবে আজ সে কি করল? বড্ড অনুতপ্ত শুভ্র, চোখে অপরাধ বোধ কাজ করছে তার। শুভ্র ড্রেসিং টেবিলের আয়নায় নিজেকে দেখে কালো ট্রাউজার আর ছাইরঙা টি শার্ট পরিহিত, চুলে হাত দিয়ে সুন্দর করে আশ্রিয়ে নেয়। তারপর ধীর পায়ে বিছানায় গিয়ে বসে সারার মুখের দিকে তাকে শুভ্র নিজের মাথাটায় হাত ছুঁয়ে দেয় সারার ঠোঁটে। সাথে কেঁপে ওঠে সারা, তবে ঘুম ভাঙে না। শুভ্র ভালো লাগছে কিছু, হুট করে মেয়েটাকে বড্ড আপন আপন লাগছে। এমন চঞ্চল মেয়েটা এক নিস্তব্ধ হৃদয়ে জায়গা করে নিয়েছে, যা কল্পনাতে অসম্ভব ছিল। সারা একটু নড়েচড়ে উঠতেই শুভ্র হাত সরিয়ে নেয়। সারা উল্টো দিকে ঘুরে আবার ঘুমিয়ে পড়ে। শুভ্র একটা দীর্ঘশ্বাস ফেলে। এই অবেলায় ঘুমালে শরীরে অস্বস্তি হবে, রাতে ঘুমাতে দেয়া যাবে না মেয়েটাকে। তবে এমন সুন্দর ঘুমটাও ভাঙাতে ইচ্ছে করছে না শুভ্রর। শুভ্র ঘুরে বিছানার উল্টো দিকে সবার মুখোমুখি বসে, চোখগুলো স্থির রেখে অপলকভাবে তাকিয়ে থাকে প্রেয়সীর দিকে। চোখ মুখ শীতল শুভ্রর। সারার ঘুমন্ত মুখটা শুভ্র হৃদয়ে তোলপাড় শুরু করে দিয়েছে। শুভ্র ঝুঁকে সারার কানের কাছে এসে বিড়বিড় করে বলে, লিটল বার্ড, আই এম ভেরি ভেরি সরি। আমি না বুঝেই খুব কষ্ট দিলাম তোমাকে। আমি নিজের রাগ কন্ট্রোল করতে পারিনি, প্লিজ মাফ করে দিও। শুভ্র কথাগুলো ফিসফিস করেই বলল, কারণ সরাসরি বলতে গেলে ইগোতে বাঁধবে। যদিও সারার সামনে ইগো দেখায় না, তবুও স্যার ছিল তো এখনও আছে, সেই হিসেবে সরিটা সরাসরি বলা মোটেও ভালো হবে না। শুভ্র এবার সারার চুলে হাত বুলাতে বুলাতে সারাকে ডাকতে শুরু করে। বেশ কিছুক্ষণ ডাকার পর সারা চোখ মেলে তাকায়। ঘুমের কারণে চোখগুলো লাল হয়ে গেছে। চোখ মেলে শুভ্রকে নিজের মুখের সামনে ঝুঁকে থাকতে দেখে ভড়কে যায় সারা, সাথে সাথে এক প্রকার দূরে সরে যায়। সারা এমন সরে যাওয়া শুভ্রর ধ্যান ভাঙে। এতক্ষণ সে সারাকে ডাকার সাথে সাথে তার মায়াবী মুখের দিকে চেয়েছিল। সারা সরে যাওয়ায় বেশ বিরক্ত হয় শুভ্র, তবে বিরক্ত ভাবটা দূরে সরিয়ে বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়ে পকেটে হাত গুজে দাঁড়ায়। তারপর সারার দিকে তাকায়। মেয়েটা কম্বল গলা অবধি টেনে দিয়ে তার দিকে কেমন করে তাকিয়ে আছে, হয়তো ঘুমের রেশ না কাটার জন্য এমন দেখাচ্ছে। শুভ্র সোজা হয়ে দাঁড়িয়ে সারার উদ্দেশ্যে বলে উঠল, তাড়াতাড়ি ওঠো, গিয়ে ফ্রেশ হয়ে আমার জন্য কফি নিয়ে এসো। বিকেলে ঘুমাতে হয় না, আমি ডাইনিংয়ে আছি। কথাটি বলে শুভ্র গট গট হেঁটে বাইরে বেরিয়ে গেল। এদিকে শুভ্রর যাওয়ার দিকে তাকিয়ে সারা কয়েকবার উদ্ধার করে দিল শুভ্রকে। মনে মনে বিড়বিড় করল, বেটা তোর কফি জন্মের মতো খাবো, তুই আমার ঠোঁটে রাক্ষসের মতো কামড়ালি। তুই ঘুমা, তোর ঠোঁটে আমি রাক্ষস না তার চেয়েও বড় করে কামড়াবো, আর তোর কফিতে তেলা পোকা মিশিয়ে খাওয়াবো বেটা। মনের কথাগুলো মনে মনে বলেই অনেক তৃপ্তি পেল সারা। তারপর কয়েকবার এপাশ ওপাশ করলো, তবুও আর ঘুম আসলো না। তাই হাই তুলতে তুলতে উঠে বসলো। সেভাবেই বসে থাকলো কিছুক্ষণ, তারপর উঠে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। বাড়িতে চুপচাপ বসে আছে নাজমুল হুদা, মুখটা ভার। নিদ্রা কল দিয়েছিল বেশ, আজ বেশ সুখে আছে মেয়েটা ভিন্ন একটা দেশে তাদের ছাড়া। তবে মেয়ের সুখে হাসি নেই নাজমুল হুদার মুখে। দুটো মেয়ে, দুটোই বাইরে, দুজনেই দূরে। মার্জিয়ারও মন খারাপ। আজ সারাকে নিয়ে যেতে চেয়েছিল, মাত্র 2 দিন মেয়েটা তার কাছে নেই বলে মনে হচ্ছে কয়েক বছর মেয়েটা দূরে। মনটা পড়ে আছে 2 মেয়ের কাছে। কাল রাতেই ফারুক তালুকদার ফোন করে তাদের যেতে নিষেধ করেছেন, সাথে আজ সকালে বলেছেন 15-20 দিন পর নিয়ে যেতে। মেয়ের শ্বশুরবাড়ির কথা অমান্য করে ছুটে মেয়েটাকে দেখে আসার ক্ষমতা নেই নাজমুল হুদা কিংবা মার্জিয়ার। রাত 11:21, ঘড়ির টাইম দেখে অবাক প্রায় সারা। চোখগুলো বড় বড় করে চেয়ে আছে শুভ্রর দিকে।
এতক্ষণ রান্না করে খাবার খেতে খেতে কখন এত সময় কেটে গিয়েছে সারা খেয়াল করেনি। তার উপর এখন শুভ্রর শয়তানি হাসি তাকে ভয় পাওয়াচ্ছে। সারা কিছুক্ষণ বালিশ পাজা করে বসে থেকে পাশে বিছানার সাথে হেলান দিয়ে ল্যাপটপে কাজ করতে করতে তার দিকে তাকিয়ে শয়তানি হাসি দেয়া শুভ্রর দিকে তাকিয়ে ভয়াতুর কণ্ঠে বলল, সত্যি কি ভূত আছে আপনাদের এখানে? সারার এমন কণ্ঠ শুনে শুভ্র বেশ মজা পেল। সারা যখন রান্না করছিল তখন শুভ্র ইচ্ছে করে বানিয়ে বানিয়ে নানা ধরনের ভূতের গল্প বলেছিল সারাকে। তখন সারা ভয় না পেলেও এখন পাচ্ছে এটা ভেবেই শুভ্র মজা পাচ্ছে। সারা ভয়াতুর মুখের দিকে তাকিয়ে শুভ্র বলে উঠল, লাইট অফ করার পর বাইরে বারান্দার দিকে তাকাবা। 18 বছরের কম বয়সী মেয়েদের ঘাড় মোটকে খাই ওরা। তার উপর একদিন তুমি বাইরে ছিলে, তাও বারান্দায়, ওরা তোমায় ধরবেই। শুভ্রর কথা শুনে সারার গলা শুকিয়ে আসে। সাহসী মনটাও হুট করে ভীতু হয়ে গেছে। কেমন ভয় লাগছে তার। সারা শুকনো ঢোক গিলে বলে উঠল, মোমা কি বলছেন আপনি? সারা তোতলানো কথায় বেশ মজা পেল বোধহয় শুভ্র। ঠোঁটের নিচে হাসি চেপে রেখে বলে উঠল, বিশ্বাস না হলে যাও, একটু বারান্দা থেকে ঘুরে আসো, যাও যাও। বলে শুভ্র সারাকে যাওয়ার জন্য ইশারা করলো। শুভ্র ইশারা বুঝে সারাও ভয় পেয়ে কুঁকড়ে যাচ্ছে। ভয় যেন জেকে বসেছে তার। শুভ্র এবার বালিশ ঠিক করে শুয়ে পড়ল। তারপর গায়ে কাঁথা টেনে দিতে দিতে বলল, কেউ যদি চাই আমি আমার কোলবালিশ রেখে তাকে জড়িয়ে ঘুমাতে পারি। আমার আবার দয়ার শরীর। কথাটা বলে ঠোঁট টিপে হাসে শুভ্র। এদিকে শুভ্রর কথায় সারা কটমট করে তাকে বলে ওঠে, শখ কত! জীবনে আপনার পাশে আমি ঘুমাতাম না, শুধু বিছানা নেই বলে ঘুমাচ্ছি। তাহলে যাও যাও, সোফায় যাও। শুভ্র হাসি চেপে রেখে বলে সারাকে। সারা একবার তাকায় সোফার দিকে। সোফার থেকে কয়েক ফুট দূরেই বারান্দার দরজা। সত্যি যদি তিনারা থাকে তাহলে তো সারাকে ধরবে। ঘরের ভিতরে ডিম লাইটের আফসা আলোয় বাইরে দেখা যাচ্ছে না। শুভ্র ইচ্ছে করে জানালা খোলা রেখেছে, সেখান থেকে ফিরফির করে বাতাস আসছে। সারার নজর জানালার দিকে পড়তে ভয়ে শুকনো ঢোক গিলে সারা আস্তে আস্তে শুয়ে পড়ে বিছানার কোণ ঘেঁষে, দৃষ্টি খোলা জানালার দিকে। একটুপো চোখ সরাচ্ছে না। যদি ভূতটা ঘরে ঢুকে যায়, গিয়ে জানালাটা বন্ধ করতে যাওয়া সাহস হচ্ছে না সারার। সারা ভয়াতুর কণ্ঠে জানালার দিকে তাকে শুভ্রকে বলে উঠল, শুনছেন? এই শুনছেন, উত্তর নিচ্ছেন না কেন? এই যে আমার ভয় করছে, একটু জানালা বন্ধ করে আসুন প্লিজ। সারার ভয়াতুর কণ্ঠ শুনে শুভ্র হাসে। সে ইচ্ছে করে কোনো উত্তর দিচ্ছে না। সারা এবার জানালা থেকে মুখ ঘুরিয়ে শুভ্রর দিকে তাকালো। চোখ বন্ধ, ঘন ঘন নিঃশ্বাস ফেলছে। সারা বুঝল না মানুষ এত তাড়াতাড়ি ঘুমায় কিভাবে। শুভ্র এবার ইচ্ছে করে পাশ ফিরল। এবার যেন সারার আরো ভয়ে বেড়ে গেল। সারার এতক্ষণ যদিও কিছুটা সাহস ছিল, তবে এখন যেন সব শেষ। সারা ভয়ে ভয়ে কাঁথা টানতে গেল। কি কাঁথা আসছে না, ভালো করে দেখলো। শুভ্র পুরো পেঁচিয়ে নিয়েছে। সারা চোখের উপর ওড়না দিল, মনে মনে সঙ্গে দোয়া দুরুদ পড়তে থাকলো। এতক্ষণ তো শুভ্র জেগেছিল, এখন তো ঘুমাচ্ছে। এখন যদি তাকে ভূতে ঘাড় মটকে দেয় তাহলে কি করবে? সারা ভয়ে চুপসে গেছে। শুভ্র এখনো হেসে যাচ্ছে নিঃশব্দে। বিছানার পাশে থাকা স্টিনের ফুলদানিটার দিকে নজর গেল শুভ্রর। সাথে সাথে মনে আরো বড় শয়তানি বুদ্ধি এসে হাজির হলো। শুভ্র হাত লম্বা করে একটু নাড়া দিতেই হুড়মুড় করে মেঝেতে আছড়ে পড়ল ফুলদানিটা। সারা ঘরে বিকট শব্দে মেতে উঠল। পর মুহূর্তেই সারা আল্লাগো ভূতে আমার মেরে ফেললো বলে শুভ্রকে জড়িয়ে ধরল। সারার চিল্লানিতে শুভ্র নিজেই ভয় পেয়ে গেছে। শুভ্র উঠে বসলো। এদিকে সারা ভয় চুপসে গেছে পুরো। সারা আবার শুভ্রর বুকের মধ্যে জড়িয়ে চোখ বুঝে গুটিসুটি মেরে আয়াতুল কুরসি পড়তে থাকলো জোরে জোরে। সারার ভয় দেখে শুভ্র পারছে না গড়াগড়ি খেয়ে হাসতে। সারার ভয় কিছুটা ভাঙতে বলল, এই তোমার কথা ঠিক নেই, এখনই বললে আমার বিছানায় ঘুমাবে না, আর এখন আমার টি শার্ট ছিঁড়ে যাওয়ার মতো ধরে রেখেছ। সারা কোনো উত্তর দিল না। শুভ্র হাসলাম, এটা সত্যি ভয় পাচ্ছে, আর ভয় দেখানো যাবে না, হিতে বিপরীত হবে। তাই শুভ্র বেডসাইড টেবিলে ল্যাম্প জ্বালিয়ে দিল, সাথে কিছু
সাদা আলোয় ঘরের পরিবেশ স্পষ্ট হলো। শুভ্র এদিক তাকানোর বাহানা দিয়ে সারাকে বলে উঠল, পাগলি, ভয় পাচ্ছ কেন? এই দেখো ফুলদানি পড়ে গেছে, তাই শব্দ হয়েছে। বলে শুভ্র বিছানা থেকে পা নামিয়ে পা দিয়ে ফুলদানিটা টেনে এনে দাঁড় করালো, এক হাত নিচু করে তুলে। শুভ্র আবারও বলল, ভয় নেই, আমি আছি তো। সারা এবার ভয়তর কণ্ঠে বলে উঠল, ওটাকে ফেলেছে, নিশ্চয়ই তারা এসেছে, আমাকে নিয়ে যাবে। কথাটা বলেই ফুপিয়ে উঠল সারা। শুভ্র সারার প্রশ্নের কোনো উত্তর দিতে পারল না বলে বুঝতে পারল মেয়েটা তার কথায় প্রচণ্ড রকম ভয় পেয়েছে। শুভ্র আর কিছু ভেবে পেল না কি বলবে, তাই সারাকে বুকে জড়িয়ে নিয়ে শুয়ে পড়ল। হাত বাড়িয়ে টেবিল ল্যাম্পটা অফ করে দিয়ে একটা কাঁথায় জড়িয়ে নিল নিজেদেরকে। সারা এখনো গুটিসুটি মেরে শুভ্রের বুকে মুখ গুজে আছে, কাঁদছে না, তবে ফুপাচ্ছে। শুভ্র অনেক রকম দোয়া পড়ে সারার গায়ে ফু দিতে লাগলো। শুভ্র ভাবেনি এতটা ভয় পাবে না, তো এমন ভয় দেখাতো না। শুভ্র জানে ভয় থেকেও মানুষ অসুস্থ হয়। শুভ্র মনে মনে আল্লাহর কাছে দোয়া করছে যেন সারা অসুস্থ হয়ে না পড়ে। আবার বেশ কিছুক্ষণ শুভ্রর বুকের সাথে গুটিসুটি মেরে শুয়ে থাকার পর সারা অল্প মুখ উছিয়ে বলল ধীর কণ্ঠে, এত ভয় পাওয়ার দরকার নেই, আর কত ফু দিবেন, আমি বেশি ভয় পাইনি। আমি আপনার মতো ভীত না। আপনার ঘুমের 12টা বাজে, আপনাকে কিভাবে জড়িয়ে ধরবো খুঁজে পাচ্ছিলাম না। এমনি এমনি আপনার কথা মতো ধরলে ভাববেন আমার লজ্জা নেই, তাই আর কি একটু বাহানা করলাম। মিস্টার তালুকদার সাহেব, আমি চিল্লানিও দিলাম, আর কি একটা পড়ে গেল, তাতে ভয় পাইলাম, তাই গলার আওয়াজ বেড়ে গেছিল। যাক বাবা, কাজে তো লেগেছে। আর আপনার আমাকে ভয় দেখানোর বুদ্ধিগুলো আমি ভালো করেই বুঝি, তাই আমি ভয় পাইনি। কথাটা বলেই সারা আবারও আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরল শুভ্রকে। এদিকে শুভ্র পুরো স্তব্ধ। সকাল 9টা। শুভ্র নাস্তা করে বেরিয়ে গিয়েছে ভার্সিটির উদ্দেশ্যে। এদিকে সারা টেবিলে বসে আছে মুখে হাত দিয়ে। ভাবনায় বিভোর। বাড়ির জন্য মন কেমন কেমন করছে সারার। বড্ড একা একা লাগছে এখন। আনিতা বেগমের কথাও বেশ মনে পড়ছে সারার। সারা টেবিল ছেড়ে উঠে দাঁড়ালো। উদ্দেশ্য রুমে গিয়ে আনিতা বেগম আর মার্জিয়ার সাথে কথা বলা। সারা রুমের দিকে হাঁটা শুরু করলো। কাল সারা রাত শুভ্রর আর ঘুম আসেনি, তবে সারা বেশ ঘুমিয়েছে। শুভ্র উষ্ণ চওড়া বুকে গুটিসুটি মেরে ঘুমিয়েছে সারার ঘুম না হওয়ার কারণ সারার শেষ কথা, শুভ্রকে কত বড় বোকা বানালো মেয়েটা। তবে শুভ্র শুকনো অভিযোগ নেই কোনো। মেয়েটাকে বউ হিসেবে পেয়ে শুভ্র সত্যি খুশি। হয়তো একটু ঝগড়া ঝামেলা, রাগ অভিমান বেশি, ঠাট্টার পরিমাণও বেশি, তবে ভালোবাসাটাও যখন তৈরি হবে তখন বেশ কঠিন আর শক্তভাবেই তৈরি হবে। সকাল থেকে শুভ্র খেয়াল করেছে সারার লজ্জা রাঙা মুখ, মাথা উঁচু করে তার দিকে একটুও তাকাচ্ছে না। তবে মেচুর জিনিসটা সারার মাঝে আছে। শুভ্র বলার আগে মাথা নিচু করে এসে কফিটা দিয়ে গেছে। সকালে নাস্তা বানিয়েছে, যদিও রান্নার হাত পাকা না, তবে রান্নার স্বাদ আছে। শুভ্রকে যদি বলা হয় রেস্টুরেন্টে আর সারার হাতের রান্না, শুভ্র চোখ বুজে সারার হাতের খাবার বেছে নিবে। শুভ্র এসব ভেবে হাসে। সারা রাস্তা মেয়েটাকে নিয়ে ভাবতে ভাবতেই ভার্সিটি চলে আসে। এই গম্ভীর পুরুষটার মাথার ভেতরে যে এমন এক বাচ্চা মেয়ে রাজত্ব করবে তা শুভ্রর কল্পনাও কখনো আসেনি। সারা রুমে এসে আগে মার্জিয়াকে ফোন করে কিছুক্ষণ কথা বলে রেখে দিয়ে আনিতা বেগমকে ফোন করে। কয়েকবার রিং হতেই রিসিভ করে ওপাশ থেকে আনিতা বেগম সালাম দিয়ে বলে, কে? আম্মা, আমি সারা। ও মা, তুমি? বলো কেমন আছো? আর এই নাম্বার কার? জি আম্মা, ভালো আছি। আপনি কেমন আছেন? এটা আমার নাম্বার। আপনি তো আমাকে ভুলে গেছেন, একটু খোঁজও নেন না, তাই ফোন দিলাম। শেষ কথাটা সারা একটু অভিমানের সুরেই বলল। সারার কথা শুনে বোধহয় ফোনের ওপাশ থেকে আনিতা বেগম হাসলেন। তারপর হেসে বললেন, ধুর পাগলি, মেয়েকে কি ভুলে যেতে পারে? মা, আমিও ফোন হাতে নিয়েছিলাম তোমার সাথে ফোনে কথা বলার আগেই তুমি ফোন দিয়েছ। আম্মা? হ্যাঁ বলো মা, কবে বাড়ি আসবেন আম্মা? আব্বা কেমন আছে? আপনাদের অনেক মনে পড়ছে আমার। তোমার আব্বা ভালো আছে, এখন বাইরে, আর খুব তাড়াতাড়ি বাড়ি আসবো মা আমার। আপনাদের ছাড়া কেমন ফাঁকা ফাঁকা লাগছে। উনিও বাড়িতে নেই, ইলা আপুও নেই, পুরো বাড়িতে একা। সারার মন খারাপও লাগছে, চোখগুলো ছলছল করছে। হুট করেই শ্বশুর শাশুড়ি নামক অচেনা মানুষ দুটোকে সারার খুব আপন মনে হয়। সারাকে চুপ থাকতে দেখে ওপাশ থেকে আনিতা বেগম বলে ওঠেন, শুভ্র কইমা? সারা কিছুক্ষণ চুপ করে থেকে বলে উঠল, উনি তো সেই সকালেই বেরিয়েছে ভার্সিটির জন্য।
ওকে বললাম তো ছুটি নিতে নেয়নি, কথাটা বিরক্ত কণ্ঠে বলে আনিতা বেগম। না আম্মা, ছুটি নেয়নি, সমস্যা নেই, আপনারা কবে আসবেন? আসবো মা, খুব তাড়াতাড়ি। তুমি যাও, একটু টিভি দেখো, নয়তো বাগানে ঘুরেও মন ভালো হয়ে যাবে। আচ্ছা আমার, রাখছি, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। পাগলি মেয়ে আমার। সারা হাসে, মনের মতো একটা শাশুড়ি পেয়েছে সে, নিজের মায়ের চেয়েও বড্ড বেশি আদুরে, খুব খুব আদুরে। সারার খুব ভালো লাগে মানুষটাকে, মাঝে মাঝে নিজেই ভাবে এত ভালো পরিবার হয়, সবাই কত ভালো, বাড়ির তিনজনই কত ভালো। সারা আর ভাবে না, বাগানে যাওয়ার ইচ্ছে থাকলেও যায় না। শুভ্র যাওয়ার আগে বলে দিয়েছে, কেউ যদি দুপুরে নিজের পছন্দ মতো একটা রান্না খাওয়াতো তাহলে দুপুরের আগে আমি বাড়ি চলে আসতাম একটা ক্লাস নিয়েই। সারার খুব হাসি পায় শুভ্রের মুখে কেউ যদি কথাটা শুনলে। সারা ঘর থেকে বেরিয়ে সিঁড়ি বেয়ে নেমে রান্নাঘরে চলে আসে। সকালে গোসল করে পরা সেলোয়ার কামিজটা পরনে, গায়ের ওড়নাটা সুন্দর করে পেঁচিয়ে মাজায় বেঁধে নেয়। ফ্রিজ থেকে সামনে এসে দাঁড়ায়। ফ্রিজ খুলতেই সারার চোখে পড়ে মাংসের পলির ওপর। সারা আর না ভেবে ওটাই বের করে পানিতে ভিজাতে দেয়। তবে মাংস রান্নার সকল কিছু গোছাতে লাগলো। সারা এক পলক দেয়াল ঘড়িতে দেখে চোখ বোলালো, 10:30 বাজতে চলেছে। সারা তাড়াহুড়ো করে ভাত চড়িয়ে দিল, আর অন্য পাশে মাংস। যদিও পোলাও রান্নার ইচ্ছে ছিল, তবে আগে কখনো একা একা রান্না করেনি, তাই আর সাহস পেল না। পুরো 2 ঘন্টা ধরে ভাত, মাংস আর গরুর মাংস আর গাজর দিয়ে আলু দিয়ে ভাজি করেছে। সেকেন্ড আইটেম হিসেবে কিছু পাচ্ছিল না, তাই এটাই করেছে। রান্নাগুলো সব টেবিলের উপরে গুছিয়ে ঢেকে রেখে সারা চলে গেল গোসল করতে। শুভ্রর আজ একটা ক্লাস ছিল, বলতে গেলে শুধু অ্যাটেন্ড করতেই মূলত এসেছিল সে। বেশ কিছুক্ষণ অফিস কক্ষ থেকে বেরিয়ে এসেছে, নিজের গাড়িতে করে এসে দাঁড়িয়েছে একটা সুপার শপের সামনে। উদ্দেশ্য সারার জন্য কিছু নেয়া। একটু আগেই ফুলের দোকান থেকে বেশ কিছু সাদা গোলাপ নিয়েছে। শুভ্র যেন সারার সাদা জিনিসের প্রতি একটু বেশি আকর্ষণ। সবার মন ভালো নেই, মনটা খুব খারাপ। শুভ্র দুপুরে আসবে বলে আসেনি। সারা লজ্জা পাওয়া সত্ত্বেও শুভ্রর নাম্বারে কয়েকবার ফোন দিয়েছে, তবে কোনো শুভ্র রেসপন্স করেনি। বাইরের আবহাওয়া ভালো না, কেমন গুমট বেঁধে আছে। রাত 8টা গড়িয়ে গেছে, শুভ্র এখনো বাড়িতে ফেরেনি। সারার খুব ভয় করছে, ভয়ের থেকে বেশি চিন্তা হচ্ছে শুভ্রর জন্য। মানুষটা কল ধরছে না কেন? শ্বশুর শাশুড়িকেও বলতে পারছে না, তারা দুশ্চিন্তা করবে বলে। এদিকে সেই দুপুর থেকে না খেয়ে বসে আছে সারা, খিদে নেই এখন আর। মনটা শুভ্রকে খুঁজে চলেছে। গাড়িতে বেশ চিন্তিত মুখে বসে আউছে শুভ্র। ফোন বন্ধ হয়ে গেছে তার। এতক্ষণ হসপিটালে ছিল সে। তখন বাড়িতে ফেরার আগ মুহূর্তে রাস্তায় এক বৃদ্ধ স্ট্রোক করে পড়ে যায়। তাড়াহুড়ো করে কয়েকজন লোক ধরে শুভ্রর গাড়িতে তুলে দেয় হসপিটালে আনার জন্য। আর এতক্ষণ হাসপাতালেই ছিল শুভ্র। এখন বাড়ির লোকেদের কাছে তুলে দিয়ে হসপিটাল থেকে বেরিয়েছে শুভ্র। বাইরে আসার পরই মনে হয়েছে সারার কথা। ফোন বের করে দেখে আগে থেকে সেভ করা মাই লিটল বার্ড নামের নাম্বার থেকে 4টা কল। শুভ্র এখন ব্যাক করতে যেতেই ফোন বন্ধ হয়ে যায়। গাড়ি নিয়ে হসপিটাল থেকে বের হতে আবার জ্যামে পড়ে। শুভ্র ভাবছে হয়তো সারা ঘুমিয়ে গেছে, নয়তো রাগ করেছে তার উপর। শুভ্র জ্যাম ছাড়ার সাথে সাথেই ফুল স্পিডে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। চিন্তায় কান্না আসছে সারার, সাথে প্রচণ্ড ভয় শুভ্রর কোনো বিপদ আপদ হলো না তো আবার। মনে বারবার কু ডাকছে। সারার ভাবনার মাঝেই কলিং বেল বেজে উঠল। পরপর কয়েকবার সারা কেঁপে উঠল। এত রাতে কে এসেছে তাই ভাবতেই তার গায়ের পশম কাটা দিচ্ছে। সারা কনে সাহস জুগিয়ে উঠে দাঁড়িয়ে দরজার দিকে চলল। চোখে মুখে চিন্তার ছাপ, চোখের কোণ ভিজা। সারা দরজা খুলতেই সামনে দেখতে পায় শুভ্রকে, এক হাতে সাদা গোলাপের তোড়া আর অন্য হাতে এক বিশাল গিফট বক্স ধরা। বক্স বললে ভুল হবে, লম্বা ধরনের ব্যাগ ধরা। সারা ভাবলো হয়তো ভুল দেখছে, তাই একবার চোখ ডলে আবার তাকালো শুভ্রর দিকে। সারাকে এমনভাবে তাকাতে দেখে শুভ্র মুখে হাসি টেনে এনে বলল, এখানে দাঁড় করিয়ে রাখবা নাকি ঘরে আসতে দিবা? কথা বলতে দেরি শুভ্রর, তবে শুভ্রর বুকে ছুটে ঝাঁপে পড়তে দেরি হয় না সারার। সাথে সাথেই সারা কেঁদে ওঠে। শুভ্র যেন থ মেরে যায়। সারার কান্না সে এক্সপেক্ট করেনি। শুভ্র সারার পিঠ চাপড়ে বলে, এই লিটল বার্ড, কাঁদছো কেন তুমি? হ্যাঁ, কি হয়েছে? ভয় পাইছো? এই শোনো।
শুভ্রর কথা এবার যেন সারার মনে অভিমানের পাহাড় জমে গেল। চোখগুলো থেকে পানি পড়া বন্ধ হয়ে গেল। সারা শুভ্রকে ছেড়ে দিয়ে দূরে সরে গেল সহসা। তারপর হাতের তালু দিয়ে চোখ মুছে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করেই বলে উঠল, ভিতরে চলে আসুন। শুভ্র ভিতরে আসতেই সারা দরজা লাগিয়ে সোজা সিঁড়ি বেয়ে উপরে চলে এলো। ইচ্ছা করছি ছাদে যাওয়ার, তবে শুভ্রর পাশের রুমে যাবার, তবে সে ইচ্ছায় ধুলো চাপা দিয়ে সারা শুভ্র রুমে ঢুকে সোজা বারান্দায় চলে আসে। বারান্দার গ্রিল ধরে ওই দূর আকাশের অর্ধ ঝলমলে চাঁদের দিকে তাকিয়ে থাকে। এদিকে শুভ্র ভেতরে ঢুকে ভাবল সারাকে ফুলগুলো দিবে, তবে সারার এমন হঠাৎ করে রাতে ছেড়ে যাওয়া আর গটগট করে উপরে যাওয়া দেখে শুভ্র বুঝে গেল প্রথম আবেগ লুকাতে না পারলেও পরে প্রচণ্ড অভিমান বাসা বেঁধেছে তার পিচ্চি পাখির মনে। আসলে মানুষ তার প্রিয় মানুষের কাছেই সকল অভিমান দেখায়, আবেগ দেখায়। তাহলে কি সে সারার প্রিয় হতে পেরেছে? আচ্ছা, এত সহজে কি প্রিয় হওয়া যায়? শুভ্র ভেবে পায় না। শুভ্র হাতের সব কিছু নিয়ে উপরে উঠতে থাকে, উদ্দেশ্য সারার অভিমান ভাঙানো। হঠাৎ শুভ্রর খাবার টেবিলে নজর যায়। শুভ্র আবারও নেমে এসে সব ঢাকনা সরিয়ে দেখে যে এমনকার খাবার তেমনই আছে, যেন মাত্রই রান্না হয়েছে, শুধু ঠান্ডা। শুভ্র বুঝতে পারে সারা দুপুর থেকে এখনো খায়নি। সেও তো খায়নি, তবে সারার না খাওয়ার মাঝে তার প্রতি ভালোবাসার স্পষ্ট লক্ষণ দেখতে পেল শুভ্র। শুভ্র বড় বড় ধাপ ফেলে রুমে চলে আসে, চারিদিকে চোখ বুলিয়ে একটা মানুষকে খুঁজতে থাকে। তবে নেই, না, সারা ঘরে কোথাও নেই মেয়েটা। ওয়াশরুমে নেও। শুভ্র হাতে থাকা গোলাপের তোড়া আর ব্যাগটা খাটের উপর রেখে এগিয়ে গেল বারান্দার দিকে। বারান্দার কাছে আসতেই কারোর ফুপানোর শব্দে পা থেমে গেল শুভ্রর। আবারও একটু এগিয়ে গিয়ে দরজার দাঁড়ালেই দেখল বারান্দার গিল ধরে আকাশের দিকে তাকিয়ে ফুপিয়ে উঠছে সারা। শুভ্র লুকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল, চোখ মুখে অসহায়ত্ব। কিভাবে বুঝাবে এই মেয়েটাকে সে বিপদে পড়েছিল বলেই কথা রাখতে পারেনি, নয়তো সে তো দুপুরের আগেই চলে আসতো। শুভ্র এগিয়ে গিয়ে হাত এগিয়ে দিল সারার কোমর পেঁচিয়ে ধরে সারার চুল ভেদ করে ঘাড়ে থুতনি ঠেকে করুণ স্বরে বলল, সরি লিটল বার্ড, আমি খুব খুব সরি, এবারের মতো মাফ করে দাও। একটা কাজে ফেসে গিয়েছিলাম, নয়তো আমি সময়ের আগেই চলে আসতাম। প্লিজ মাফ করে দাও, প্লিজ। সারা শুভ্রর হাত ঝাটকা মেরে ছড়িয়ে আবারও আগের মতো দাঁড় করে দাঁড়ালো। শুভ্র বুঝলো অভিমানটা বেশ গাঢ় আকার ধারণ করেছে। শুভ্র এবার সারার কোমরে হাত দিয়ে নিজের দিকে ঘুরিয়ে বারান্দার সাথে চেপে ধরল সারাকে। সাথে সাথে সারা ছটফট করতে করতে বলল, ছাড়ুন আমাকে, যেখানে ছিলেন সেখানে যান, ছাড়েন, আগে আমার কথাটা শোনো। কি শুনবো? মানুষের কষ্টের কোনো দাম নেই আপনার কাছে, ছাড়েন আমায়। লিটল বার্ড। সারা আরও জোরে ছুটোছুটি শুরু করলো। শুভ্র কিছু না বলে নিজের হাতের বাঁধন আলগা করলো। সাথে সাথে সারা ছুটে ঘরের ভিতর চলে এলো। শুভ্র জানে ঠান্ডা মাথায় বুঝাতে না হলে এই মেয়ে বুঝবে না, বরং শুভ্রকে রাগিয়ে দিবে। শুভ্র মাথা নিচু করে ঘরে চলে আসে। সারা বিছানার কোণে বসে চোখে পানি। শুভ্র বিছানার অন্য পাশে বসে একা একা দুপুরের ঘটনা টস বলে উঠে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। সারা বুঝতে পেরেছে শুভ্র তাকে উদ্দেশ্য করে বলেছে। কথাগুলো শোনার পর সারার অভিমান গলে যায়। মুহূর্তে মনে পড়ে শুভ্র দুপুর থেকে কিছু খায়নি। সারা তাড়াতাড়ি বিছানা থেকে নেমে সব ভুলে রান্নাঘরে দৌড় দেয় খাবার গোছাতে। শুভ্রর ওয়াশরুম থেকে গোসল করিয়ে বের হয় পুরো আধ ঘন্টা পর। বেরিয়ে দেখে সারা খাবারের প্লেট নিয়ে বিছানার পাশে বসে আছে। পাশে ট্রেতে পানির গ্লাস আর মাংসের বাটি। কালারটাও বেশ মন কাড়া হয়েছে। শুভ্রর খিদে পেয়ে যায় সাথে সাথে। শুভ্র এগিয়ে গিয়ে বিছানায় বসে টাওয়াল দিয়ে চুল মুছতে মুছতে সারা উঠে দাঁড়ায়। ভাতের প্লেটটা বেডসাইড টেবিলের উপর রেখে শুভ্রর হাত থেকে টাওয়ালটা নিয়ে নিজে থেকে শুভ্রর চুল মুছে দিতে থাকে। যদিও সারার বেশ লজ্জা করছে, তবে কিছু না বলেই করতে থাকে। সারা চুল মুছতে মুছতে বলে, সারাদিন তো খাননি, খেয়ে নিন, নয়তো খাবার ঠান্ডা হয়ে যাবে। তুমি খেয়েছ? এখন আপনি খেয়ে নেন। শুভ্র হাসে, মেয়েটা খায়নি সে জানে, তবে স্বীকার করলো না। সারা শুভ্রর থেকে সরে গিয়ে টাওয়ালটা বারান্দায় দিয়ে নেড়ে দিয়ে আসলো। শুভ্র ততক্ষণে ভাত মাখছে। এক লোকমা গালে দিয়ে চোখ বুজে নিল শুভ্র। খাবারের টেস্ট অসাধারণ। সারা এগিয়ে গিয়ে বিছানার পাশে দাঁড়াতেই শুভ্র সারার মুখের সামনে এক লোকমা ধরল।
সারা নিতে না চাইলে শুভ্র হেসে বলে, যখন তুমি আমার ছিলে না তখনই তো আমার মিথ্যে ধরতে পারতাম, আর এখন তো তুমি আমার অর্ধাঙ্গিনী। শুভ্র একটু থেমে গম্ভীর কণ্ঠে বলে, হা করো, আর নেক্সট টাইম না খেয়ে বসে থাকার দরকার নেই। অনেক সময় অনেক কাজ পড়ে যায়, ফিরতে লেট হতে পারে, না খেয়ে থাকলে অসুস্থ হয়ে যাবে। তাহলে আপনি খাননি কেন? খাবার চিবোতে চিবোতে সারা বলে, আমার আম্মুর গুণী বৌমা নাকি আজ নিজের পছন্দ মতো রান্না করেছে, তাই খাইনি। সারা একটু লজ্জা পেল, লজ্জায় লাল হলো, ব্লাশ করছে গালগুলো তার। সারা লজ্জা মাখা কণ্ঠে বলল, আর যদি রান্না না করতাম? শুভ্র পানির গ্লাস থেকে এক ঢোক পানি খেয়ে বলে, সেটা পরের বিষয়, এমনিতেই কিছু না কিছু রান্না করতে। তার সকালে যখন বলেছি তখন আমি শিওর হয়ে গেছি যে আজ তার পছন্দ মতো রান্না হবে। সারা আর কিছু বলল না। শুভ্র আর কথা বাড়ল না। রাত হয়েছে বেশ। খাওয়া শেষ করে শুভ্র হাত ধুয়ে নিল। সারা গিয়ে সবগুলো রান্না ঘরে রেখে এলো। আজ আর বলতে হয়নি। সারা লজ্জায় শুভ্রকে জড়িয়ে শুভ্রর বুকে মাথা রেখেছে। পুরো ঘরটায় ড্রিম লাইটের নীল আলোয় আচ্ছাদিত। ঘরটার মাঝ বরাবর বিছানায় এক কম্বলের নিচে শুয়ে আছে এক নববিবাহিত দম্পতি। কে বলবে একদিন আগেও তাদের সাপে নেউলের সম্পর্ক ছিল। শুভ্র সারার ঘন কেশে হাত বুলিয়ে দিতে দিতে বলে, লিটল বার্ড। সারা শুভ্রর বুকে মুখ গুজে ছোট্ট করে উত্তর দেয়, কাল সকালে রেডি হয়ে নিবা, একসাথে বের হব একটু তাড়াতাড়ি। শুভ্রর কথা শুনে সারার কপাল কুঁচকে যায়। মুখ উঁচিয়ে শুভ্রর দিকে তাকিয়ে বলে, কেন? কাল ভার্সিটিতে যাওয়ার আগে তোমাকে তোমাদের বাড়িতে নামিয়ে দিয়ে যাব। সারার মাথায় হুট করে খারাপ চিন্তা আসে। মাথার মধ্যে চক্কর দিয়ে ওঠে। কাঁপা কাঁপা কণ্ঠে বলে, কেন? তুমি তোতলাচ্ছ কেন হঠাৎ? কই? আমারে বলো কি হয়েছে? আমারে দিয়ে আসবেন না। আমি রাগ অভিমান কিচ্ছু করবো না, আর যা বলবেন শুনবো, তাও দিয়ে আসবেন না। যদি দিয়ে আসেন আমার আব্বু খুব ভেঙে পড়বে, মুখ দেখাতে পারবে না। সারা বেশ মন খারাপ করেই বলে। সারার কথা শুনে শুভ্র উঠে বসে। টেরা চোখে সারার দিকে তাকিয়ে সারাকে উঠে বসিয়ে হাত বাড়িয়ে জড়িয়ে নিয়ে বলে, মানে কি বলছো? সারা মাথা নিচু করে মন খারাপ করে বলে, আপনি আমার রেগে আছেন সেজন্য দিয়ে আসতে চাচ্ছেন আমার উপর, আর নিয়ে আসবেন না এমন করবেন না। সত্যি আপনি রাখবেন? এমন কিছু আর করবো না। এই পাগলি কি বলছে এসব উল্টাপাল্টা? আমার মাথায় কিছুই আসছে না। কি উল্টাপাল্টা বলছো? সারার চোখ বেয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। ছোট্ট মেয়েটার হৃদয়ে ভয় দলা পাকিয়েছে। সারা ধীর কণ্ঠে বলল, আমার এক বান্ধবী ইফারও ওর হাজব্যান্ড বাড়ি রেখে গেছিল, আর আসেনি। পরে জানতে পারে ওর জামাই ওর ওপর রাগ করেছে, ডিভোর্সও দিয়ে দিছে। পরে অবশ্য সহ্য করতে না পেরে ওর আব্বু মারা যায়। আমি না আমার আব্বুকেও ভালোবাসি। আপনি যদি আমার উপর রেগে থাকেন আমাকে পুরো কথাটার মুখ দিয়ে উচ্চারণ করার আগে শুভ্র সারার গাল চেপে ধরে কঠিন কণ্ঠে বলে ওঠে, এই অর্ধেক কথা অর্ধেক থাক। তুমি আমার মানেই আমার। আল্লাহ যদি না চায় তাহলে এ জন্মে তোমার আমার থেকে মুক্তি নেই। কি উল্টাপাল্টা চিন্তা করছো? তুমি সারাদিন একা থাকো, আর বিয়ের পর থেকে বাড়িতে যাওনি, তাই নিয়ে যাব। আবার সন্ধ্যায় নিয়ে আসবো। সারাদিন কি একা কি ফিল হবে না? আর সকাল সকাল ঘুম থেকে উঠে গুছিয়ে নিয়েছে সারা। সকালের নাস্তা সারাদের বাড়িতেই করবে, তাই দেরি না করে বেরিয়ে গিয়েছে। সারা মুখে যেন হাসি ধরছে না সারার। শুভ্র বারবার নিজের চশমার ফাঁক দিয়ে আর চোখে দেখছে সে হাসি। সারার খুশি দেখে শুভ্র খুশি। শুভ্রর আজ ভার্সিটিতে যেতে মন চাচ্ছে না, শুধু তার এই ছোট্ট পাখিটাকে দেখতে ইচ্ছা করছে। সারা রাত বুকের ভিতরে রেখে প্রতিদিন তার মুখ থেকে ঘুম থেকে ওঠার পরেও তাকে দেখতে ইচ্ছে করছে। সারাকে সারাদিন দেখার পরেও তাও কেমন জানি একটা অনুভূতি তৈরি হচ্ছে মনের মধ্যে। শুভ্র ড্রাইভ করতে করতে সারাকে জিজ্ঞেস করলো, আচ্ছা তোমার কোথায় ঘুরতে ভালো লাগে? সারা জানালার দিক থেকে মুখ ঘুরিয়ে শুভ্রর দিকে তাকিয়ে বলল, আমাকে বললেন? শুভ্র চোখ সামনের দিকে রেখে বলল, না, শেওড়া গাছের পেতনিরে নিয়ে বসে আছি গাড়িতে, তারে বলেছি। আপনি আমারই ইনডাইরেক্টলি পেতনি বললেন। শুভ্র গোপনে দীর্ঘশ্বাস ফেলল। সে ভুলে গেছিল মেজাতি একটা কথাকে পেঁচিয়ে তার নানা অর্থ বের করতে ঝগড়া করতে পারে। শুভ্রকে চুপ থাকতে দেখে সারা বলে উঠল, কি হলো, চুপ করে আসছেন কেন? শুভ্র রাস্তার সাইডে গাড়ি থামিয়ে সারার দিকে তাকালো, তারপর বলে উঠল, আমার ভুল হয়েছে, এবার বলো তোমার কোথায় ঘুরতে ভালো লাগে? আমার মোটেই ঘুরতে ভালো লাগে না এই ঠাডা পড়া রোদের ভিতরে। আপনার ইচ্ছা হয়তো যান, বলেই সারা জানালার দিকে ফিরল।
শুভ্র পারছে না নিজের কপাল গাড়ির জানালার সাথে ঠুকে মরে যেতে। শুভ্র আবারও গাড়ি স্টার্ট দিল। মাঝপথে থেমে পুরো 15 কেজি মিষ্টি নিল, আলাদা আলাদা রকমের। যদিও সে জানে নাজমুল হুদার ডায়াবেটিস আছে, তবু নিয়েছে। প্রথমবার শ্বশুর বাড়ি যাচ্ছে। মিনিট 30 পরে গাড়ি এসে থামে নাজমুল হুদার বাড়ির সামনে। সারা কান্নায় ভেঙে পড়ে নিজের মাকে দেখে। চোখে যেন বাধা মানছে না। এতক্ষণ হাসি খুশি থাকা মেয়েটা বাবা মায়ের কাছে এসে কান্নায় ভেঙে পড়েছে। মার্জিয়া মেয়েকে ছাড়িয়ে শুভ্রকে ডেকে ভিতরে নিয়ে যায়। খাবার টেবিলে নাস্তা করতে বসেছে সবাই। মার্জিয়া নাস্তা দিচ্ছে, এক পাশে শুভ্র, পাশে সারা আর অন্য পাশে নাজমুল হুদা। সকালের নাস্তায় ও শুভ্রের মতে এলাহি কাণ্ড করছে মার্জিয়া। শুভ্র কখন কি লাগবে তাই নিয়ে ব্যস্ত মার্জিয়া বেগম। সারার দিকে তার নজর নেই। সারা একটু গলা ঝাড়া দিল, সাথে সবার চোখ গেল সারার দিকে। সারা একটু ভ্যাংসানো সুরে বলে উঠল, আমার একটু পাত্তাই দিচ্ছ না? আমিও তো মেহমান নাকি, আমারও একটু যত্নআত্তি করো। সারার কথা টেবিলে সবাই হাসে। শুভ্রর খাওয়া শেষ। মার্জিয়া ডিম সিদ্ধ দিয়েছে 2টো শুভ্রর প্লেটে। শুভ্র আর খেতে পারছে না। সারা কথা শোনা মাত্রই সারার প্লেটে ডিম 2টো উঠিয়ে সারার কানের কাছে ফিসফিস করে বলল, আমার দেহে পুষ্টি ভরপুর, তুমি ডিম 2টো খেয়ে শক্তি বানাও, নয়তো পরে কোমর ভেঙে গেলে আমার দোষ হবে না, বলে শুভ্র বেসিনের দিকে চলল। এদিকে সারার খাবার গলা পর্যন্ত এসে বিঁধে গেছে। নিচেও আসছে না, উপরেও যাচ্ছে না। শুভ্রকে উঠে যেতে দেখে মার্জিয়া উৎকণ্ঠিত হয়ে পিছু পিছু যেতে লাগলো। কিছু খেলে না তো বাবা? শুভ্র হেসে মার্জিয়ার দিকে তাকিয়ে বলে, আবার আসবো আন্টি, আসার সময় নেই, আমার সময় নেই, এখন যাই। মার্জিয়া আর কিছু বলতে পারল না। শুভ্র খাওয়া দাওয়া শেষে একদণ্ড রেস্ট না নিয়েই বেরিয়ে গেছে। টাইম হয়ে যাবে এখনই। যাওয়ার আগে সবার থেকে বিদায় নিয়ে গেছে। মার্জিয়া আর নাজমুল হুদা ভাবতে পারছেন না বিয়ের দিনের শুভ্র এটা। হ্যাঁ, আগের থেকে শুভ্র তাদের আঙ্কেল আন্টি বলতো, তবে কখনো বাড়িতে আসেনি, এটাই প্রথম। আর খুব ভদ্র, কিন্তু বিয়ের দিনে লোকচক্ষুর আড়ালে শুভ্রর যে রাগ দেখেছিল তাতে ভেবে নিয়েছিল তাদের মেয়ের সাথে সংসার হবে না। তবে আজ দেখে মনে হচ্ছে দুজনে বেশ খুশিতে আছে। আজ যে সারাদিন বেশ খুশিতেই কেটেছে। সারাদিন হই হুল্লো নিজের পুরাতন চেনা সেই ঘর, যেখানে 17 বছরের স্মৃতি জড়িয়ে আছে। নিজের মা বাবা সবার সাথেই ভালো সময় কাটিয়েছে। আসার আগে মার্জিয়া রান্না করে টিফিন বোঝাই করে দিয়েছে, যেন বাড়িতে ফিরে সারারা রান্না করতে না লাগে। আসার আগে সারার মনটা বেশ খারাপ হয়েছিল। বারবার মনে হচ্ছিল যদি রাতটুকু থাকতে পারত, তবে শুভ্র থাকতে দেয়নি। আসার আগে এক দফা কেঁদেছে সারা মার্জিয়াকে জড়িয়ে ধরে। মার্জিয়া তখন সান্ত্বনা দিয়ে সারাকে বলেছিল, পাগলি মেয়ে আমার, শ্বশুরবাড়ি হলো মেয়েদের আসল বাড়ি। আমরা বাপ মা কি সারা জীবন থাকবো স্বামীর ঘর আপন, তার কাছেই থাকতে হয়। বিষম গিলের ফাঁক দিয়ে আকাশের দিকে তাকে সারা এসবে ভাবছিল। আসলে শ্বশুরবাড়ি আপন, শ্বশুর শাশুড়ি আর বড্ড আপন, কতই না ভালোবাসে তাকে। ঠিক সেই মুহূর্তে দু হাত দুটো কফির মগ হাতে নিয়ে পাশে এসে দাঁড়ায় শুভ্র। অর্ধ উলঙ্গ শরীর, গায়ে শুধুমাত্র ব্ল্যাক ট্রাউজার। সারার পাশে এসে দাঁড়িয়ে এক হাতের মগটা এগিয়ে দিয়ে বলল, তুমি যেহেতু আমার, তোমার ওই চোখের পানিটাও আমার। আজ থেকে আল্লাহ ব্যতীত কারোর জন্য আমার অনুমতি ছাড়া চোখের পানি ফেলবে না। কি যেন কাঁদছো তুমি? আমি জানি তুমি সফট হার্টের, আর এটাও জানি তোমার বাড়ির জন্য মন খারাপ। শুভ্রর কথাগুলো একটু গম্ভীর কণ্ঠে বললেও এবার কণ্ঠ খাদে নামে নিচু স্বরে বলল, আব্বু আম্মু বাড়িতে আসলে হাফ মাসের জন্য রেখে আসবো লিটল বার্ড, রাতেও থেকো প্লিজ, এখন মন খারাপ করো না। এই খোলা আকাশে একটা মাত্র চাঁদ, তাও যদি মেঘে ঢাকা থাকে তাহলে কি ভালো লাগে বলো? শুভ্রর বলা শেষ কথা শুনে সারা হাসে। শুভ্র কফির মগ 2টো গ্রিলের পাশে রেখে সারার কোমর জড়িয়ে নিজের কাছে টেনে নিয়ে সারার ঘাড়ে চুলের মাঝে নাক ডুবায়। সময় কেটে চলেছে বহমান নদীর স্রোতের মতো, যা কখনো কারোর জন্য থেমে থাকে না বা কারোর জন্য অপেক্ষা করে না। সময় আপন গতিতে নিজের মতো করেই স্রেফ এগিয়ে চলে। ঋতু বদলায়, সকাল হয়, সূর্য ওঠে, সূর্য ডুবে আবার রাত নামে ধরণীতে। ইন্টার প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষার শেষ পরীক্ষা শেষ হলো সারার। কলেজ বোরকার উপর থেকে ঘেমে নেমে শেষ মেটা, চোখে একরাশ ক্লান্তি, হাতে ফাইল আর একটা মিনি পানির বোতল।
সারার পাশে দাঁড়িয়ে আছে সাথী। সাথী সারার বেস্ট ফ্রেন্ড। আগে থেকে বন্ধুত্ব ছিল, গত 4 মাস থেকে বেস্ট ফ্রেন্ড নামক সম্পর্কে জড়িয়েছে তারা। সাথী বেশ কিছুক্ষণ কথা বলে গল্প করে সারার থেকে বিদায় নিয়ে চলে যাবার উদ্দেশ্যে, যদিও সারাকে রেখে যাওয়ার ইচ্ছে ছিল না, তবে এক প্রকার ঠেলে বাড়ি পাঠিয়েছে সারা ওকে। নিজেরই কষ্ট হচ্ছে ব্যবসা পড়া গরমে, তাহলে সাথীরও তো হচ্ছে, এটা ভেবে সাথীকে বাড়ি পাঠিয়েছে। সারা কলেজে ক্লাসের সামনে থেকে হাঁটতে হাঁটতে গাড়ির নিচে এসে দাঁড়ালো, গাড়ির নিচে। তারপর হাতে থাকা পানির বোতল থেকে ঢকঢক করে পুরো বোতলের পানি খেয়ে শেষ করে বোতলটা দূরে ছুঁড়ে মারলো। বোতলটা সোজা গিয়ে ডাস্টবিনের গায়ে গিয়ে লেগে পড়ে নিচে গেল। সারা এক দীর্ঘশ্বাস ফেলে নিজের অর্ধ খুলে রাখা মাস্কটা আবার পরে নিল। তারপর ফাইল খুলে সেখান থেকে নিজের পার্সের ভিতর থেকে নিজের ফোনটা বের করে শুভ্রর ফোনে কল দিল। কয়েকবার রিং বাজতে ওপাশ থেকে সারার কিছু বলার আগে বলে উঠল, গত 29 মিনিট 27 সেকেন্ড কলেজ গেটের পাশে জবা ফুল গাছের ছায়া দাঁড়িয়ে আছি, আপনি দয়া করে এসে আমাকে উদ্ধার করুন মহারানী। শুভ্রর কথা শুনে সারা রাগ করবে না হাসবে খুঁজে পেল না, তবে মনে হলো রাগ করাটাই ভালো, যেইভাবে সেই কাজ। সাথে সাথে ক্লান্ত মুখশ্রীটা শক্ত করে কটমট কণ্ঠে শুভ্রকে বলল, রাখুন আসছি। সারা কল কেটে দিল। তারপর হাঁটা শুরু করলো কলেজ গেটের বাইরে যাওয়ার উদ্দেশ্যে। দেখতে দেখতে সেদিনের রাতের পর কেটে গেছে 7টা মাস। এই 7 মাসে অনেক কিছু বদলে গেছে। শুভ্র সারার ভিতরের বন্ডিং আরও ক্লোজ হয়েছে। আগের সেই সাপে নেউলের সম্পর্ক এখনও আগের মতোই বিদ্যমান, তবে আগের চেয়ে বেশি জমজমাট। শুভ্রর মতো গম্ভীর পুরুষটাও এখন সারাদিন মন খুলে হাসে, একাকী থাকে না, এখন যতটুকু পারে পরিবারকে সময় দেয়। সারাকে মিস আনিতাও ফারুক তালুকদার চোখে হারায়, খুব ভালোবাসে সারাকে তারা, সারাও তাদের ভালোবাসে। শুভ্র এখনো পর্যন্ত সারাকে অন্য চোখে দেখেনি, না কিছু আবদার করেছে। সারা অবাক হয়েছে শুভ্র প্রতিজ্ঞা দেখে। শুভ্র বলেছিল যেদিন সারা নিজ ইচ্ছায় ধরা দিবে সেদিন তাকে আপন করে নিবে। শুভ্র সারাকে সব দিক দিয়েই সুখী রেখেছে, সারাও তাই। তবে মানুষের তো শারীরিক ক্ষুধা থাকে, সেটাই অতৃপ্ত। শুভ্র এখন ইচ্ছা করেই সারাকে রাগায়, আবার খুব আদর করে রাগ ভাঙায়। সারাও মূলত শুভ্র একটু আদর পাওয়ার জন্য রাগ না হওয়া সত্ত্বেও রাগের অভিনয় করে। এসব ভাবতে ভাবতেই সারা চলে আসে কলেজ গেট পার হয়ে। গেটের বাঁ পাশে তাকাতেই দেখতে পায় তার অতি চেনা একমাত্র চোখ, ভরসা করার স্থান, তার সব সমস্যার সমাধান, তার প্রিয় তালুকদার সাহেব। সারা একটু এগিয়ে যায় সেদিকে। শুভ্র গাছের নিচে দাঁড়িয়ে আছে, পরনে হাফ হাতা রঙের শার্ট আর কালো জিন্সের প্যান্ট, হাতে ঘড়ি।